সকলকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা মূলত ফিজিক্স 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ শিখব, যে প্রমাণটা পরীক্ষায় বারবার আসে এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো ধরে নিতে পারো তোমাদের এই প্রমাণটি পরীক্ষায় আসার সম্ভাবনা মোস্ট অফ দ্য টাইম 80 to 90% সম্ভাবনা থাকে আর কি, প্রবাবিলিটি থাকে। সো প্রমাণটা আসলে খুবই জনপ্রিয় একটা প্রমাণ, যে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ প্রতিষ্ঠা করো, অথবা আসতে পারে প্রমাণ করো যে, অর্থাৎ প্রুভ দ্যাট ইউ ইকুয়াল টু mc স্কয়ার। তো এই প্রমাণটার ক্ষেত্রে আমি এটাকে 3 স্টার দিয়েছি, তার মানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে ই মানে কি? ই মানে হচ্ছে শক্তি, এম মানে হচ্ছে ভর বা ম্যাস, সি মানে হচ্ছে গিয়ে ভেলোসিটি। এটা সাধারণত আলোর বেগ আমরা হিসেবে কাউন্ট করব, সি মানে হচ্ছে আলোর বেগ হিসেবে কাউন্ট করব। এর মান অলমোস্ট 3 × 10⁸ মিটার সেকেন্ড পার ইনভার্স 1 হয়ে থাকে আলোর বেগ সাধারণত। সো এখন প্রমাণটা যদি আমরা করতে চাই, তো এই প্রমাণটা করার আগে আমাদের একটু আইনস্টাইনের তত্ত্বটা বুঝতে হবে। আমরা পূর্বের ক্লাসে কিন্তু তোমাদের আইনস্টাইনের তত্ত্ব সম্পর্কে আলোচনা করছি। আইনস্টাইন উনি আসলে বলছে যে ভর, সময় এবং হচ্ছে গিয়ে স্থান, এটা আসলে অ্যাবসোলিউট বা পরম না। এটা আসলে আপেক্ষিকভাবে ভিন্নতা আসতে পারে। কিন্তু স্বাভাবিক পদার্থবিজ্ঞান বা স্বাভাবিক যে সিস্টেম, সেখানে কিন্তু মনে করা হয় যে স্থান, কাল এবং হচ্ছে কি ভর, এই ৩ টা কনস্ট্যান্ট বা পরম বিষয়। কিন্তু আইনস্টাইন যে থিওরি অফ রিলেটিভিটি দিয়েছেন, তার মানে সেখানে কিন্তু পরিবর্তন আসছে। তার মানে কোনো একটা ব্যক্তি বা বস্তু যদি অনেক দ্রুত বেগে ঘটে, সেটা আলোর বেগের কাছাকাছি যদি বেগে ঘোরে বা স্পিড নিয়ে যদি যায়, তাইলে তার সময়, ভর এবং হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এর কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে। তোমাদের এই জিনিসটা বোঝার জন্য আমাদের ২ টা কনসেপ্ট আছে। মানে আমাদের আইনস্টাইন যে তত্ত্বটা দিছেন, তার মূলত তত্ত্ব হচ্ছে মূলত ২ টা। প্রথমত উনি কি তত্ত্ব দিছেন? একটা হচ্ছে সাধারণ তত্ত্ব বা যেটাকে বলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আরেকটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে বলে বিশেষ তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে ২ টা টপিক কাজ করা হয়েছে। একটা হচ্ছে সময় এবং দৈর্ঘ্য নিয়ে কাজ করা হইছে, এবং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে যেখানে ভর নিয়ে কাজ করা হয়েছে, ম্যাস নিয়ে কাজ করা হয়েছে। এখন এই ৩ টা কনসেপ্ট, ভর, সময়, এবং দৈর্ঘ্য, ৩ টা বিষয় আছে। একটা হচ্ছে গিয়ে সময়ের প্রসারণ ঘটে, সময় বাড়ে। একটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের সংকোচন ঘটে, দৈর্ঘ্য কমে। আর হচ্ছে ভর বাড়ে। ৩ টা কনসেপ্ট নিয়ে কিন্তু আমি পূর্বের ক্লাসে অনেক ইন ডেপথ কথা বলছি। মানে মোটামুটি ইন ডেপথ কথা বলছি। যদিও আরো ইন ডেপথ আছে। বাট মোটামুটি একটা কথা বলছি আরকি। তো সেইখানে দেখছিলাম সময় প্রসারণ কিভাবে ঘটে। ধরো একজন ব্যক্তি যে পৃথিবীতে যদি ৫ মিনিট বা ৫ দিন সময় কাটায়, ধরে নিলাম আমি পৃথিবীতে সে ৫ দিন সময় কাটাইছে। কিন্তু একজন ব্যক্তি, ওই ব্যক্তি যদি মহাকাশে অনেক স্পিডে আলোর বেগে, যদিও এটা মানে আলোর বেগ অর্জন করা মানে খুবই দুরূহ ব্যাপার। তারপরও মনে করলাম যদি আলোর বেগ অর্জন করে বা আলোর বেগের কাছাকাছি বেগ যদি অর্জন করে, আলোর বেগ অর্জন করা সম্ভব না। তার কাছাকাছি কোনো একটা বেগ যদি অর্জন করে, তাইলে মানে পৃথিবীতে যদি সে ৫ দিন সময় লাগে, মহাকাশে সেই পৃথিবীর ৫ দিন সে ৪ দিনেই কাটায় দিতে পারবে। মানে সময় খুব দ্রুত যায়। সময় খুব দ্রুত যায়। হয়তোবা কথাগুলো তোমার মাথার উপর দিয়ে যাইতেছে, বাট একটু বুঝে রাখো। যদিও এখন কনসেপচুয়াল আমি অত ইন ডেপথ কথা বলতেছি না। জাস্ট কনসেপ্টটা একটু মাথায় রাখবা। পরবর্তীতে গিয়ে আমরা হয়তোবা যখন ম্যাথ-ট্যাথ সলভ করাবো, তখন হয়তোবা তোমাদের বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। সো সময়ের প্রসারণ ঘটলে টি সমান হবে টি নট বাই রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি বলবা ভাই টি কি, টি নট কি, ভি কি, সি কি, কি বলতে কি বোঝায়? সিটা তুমি জানো, এখান থেকে শিখে আসছো, বাট আর বাকিগুলো তোমার কাছে একটু আননোন লাগতেছে। টি মানে হচ্ছে গিয়ে মহাকাশ যে চলতেছিল না, মহাকাশে যে চলতেছিল বা অনেক স্পিডে যে চলতেছিল, ওই ব্যক্তি বা বস্তুটা যে সময়টা, মানে তার যে সময়টা লাগছে, পৃথিবীতে তার ৫ দিন সময় লাগছে, কিন্তু মহাকাশে কয়দিন লাগছে? ৪ দিনের মতো লাগছে না? সাপোজ ধরলাম, মানে মানে পৃথিবীর ৫ দিনের সময় কিন্তু তার কাছে খুব কম সময়ের ভিতরে সে পাস করে ফেলছে। তার মানে টি হচ্ছে গিয়ে ওই অনেক স্পিড যার, তার হচ্ছে গিয়ে সময়টা। টি নট মানে হচ্ছে গিয়ে পর্যবেক্ষকের সাপেক্ষে, অর্থাৎ যার সাপেক্ষে তুমি পর্যবেক্ষণ করবে, তার মানে পৃথিবীর সাপেক্ষে তুমি মানে কম্পেয়ার করছো, তার মানে পৃথিবীর যে সময়টা কাটাইছো তুমি, সেটা হচ্ছে পৃথিবীর সময়। 1 মাইনাস ভি মানে হচ্ছে গিয়ে ওই যে অনেক স্পিডে তুমি যাইতেছিলা, আলোর বেগের খুবই কাছাকাছি, তো তোমার স্পিডটা, ওই যে মহাকাশে যে স্পিডটা ছিল, সেই স্পিডটা কত? সেটা হচ্ছে ভি। আর সি মানে হচ্ছে আলোর বেগ। এখন তোমরা আমাকে বলো টি এর মান এখানে বেশি হবে নাকি কম হবে? এটা খুবই ইজি একটা ওয়ে। দেখো এইখানে দেখো 1 মাইনাস সামথিং, 1 মাইনাস যাই দাও, 1 মাইনাস যা কিছুই দাও না কেন, 0.5 দাও, যা কিছুই দাও, তার কিন্তু সবসময় কি হবে? 1 এর থেকে ছোট হবে, তাই না? 1 এর থেকে ছোট হবে।
ধরে নিলাম এইখানের মানটা অনেক থেকে ছোট হবে, রুট টুট করে ছোট হবে। ধরলাম অনেক থেকে ছোট কি 0.5 না, তাই কিনা, বা এটাকে 1/2 ও বলা যেতে পারে। আর উপরে যা কিছুই থাকুক, ধরো আমাদের কাছে উপরে আছে এক্স, নিচে আছে ধরো 0.5। এইটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখো এটা থাকে x/1/2 সমান থাকে 2x, এই 2টা উপরের দিকে উল্টে যায়, তো 2x/1 থাকে। তার মানে দেখো যে কোনো একটা মানকে যদি নিচে যদি অর্থাৎ লব মানে হর আর লব আছে না, হর মানে হচ্ছে নিচেরটা, লব মানে হচ্ছে উপরেরটা। হরের ক্ষেত্রে মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে ওভারঅল ভ্যালুটা সবসময় এইটার থেকে বেশি হয়। আমার কথাটা মনে হয় ক্লিয়ার না? মানে যা কিছুই থাকবে উপরে তার নিচে যদি মান 1-এর থেকে ছোট হয় তাহলে ওভারঅল মানটা এইটার তুলনায় বেশি হবে। এইখানে আমি দেখাইছি, আগে ছিল x, সেটা হয়ে গেছে 2x। এইখানে তার মানে টি এর মানটা এই টি নট এর থেকে তুলনায় বেশি হবে, তাই না? এখানে কি হবে, টি এর মানটা টি নট এর তুলনায় বেশি হবে। তার মানে কি সময় প্রসারণ ঘটছে না, বাড়ছে না? আগে ছিল টি নট, এখন হচ্ছে কত, টি। তার মানে সময় বাড়ছে। সেম লাইক দ্যাট এখানে হচ্ছে কি দৈর্ঘ্যের সংকোচন ঘটবে, দৈর্ঘ্য কি কমে যাবে। তাহলে এল নট সেটা হবে √1 - v² / c²। যদি ভরের ক্ষেত্রে আসো সেক্ষেত্রে ওই রকম, ভরের যেহেতু প্রসারণ ঘটবে মানে বাড়বে, সেক্ষেত্রে এম সমান হবে এইটার মতো করে। তো এই ফর্মুলা দুইটা লাগবে না আমাদের এই প্রমাণটা করার জন্য, আমাদের লাগবে কোনটা, এই ফর্মুলাটা আমার ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু আমরা পরে ব্যবহার করব। আচ্ছা দেখো, এখন তার মানে এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের সলিউশনে যদি যাই, আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই ফর্মুলাটা কোথা থেকে আসছে, নিউটনের সেকেন্ড ল থেকে না? নিউটনের সেকেন্ড ল তোমরা জানো না, কি জানো বলো তো? আমরা জানি যে F = ma। এম মানে হচ্ছে ভর, এ মানে হচ্ছে কি ত্বরণ, তাই না, এক্সিলারেশন। ত্বরণ মানে হচ্ছে কি আবার বেগ বাই সময়। এটা তোমরা ফিজিক্স 1 সুন্দর শিখে আসছো। তার মানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি F সমান এম এ হবে না? এ কি আবার ভাঙানো যায়, কিভাবে ভাঙানো যায় তোমরা এদের একটু যদি বলি, এইটাকে আমি এইভাবে লিখতে পারি d/dt mv। ঠিক আছে, ভরবেগ, এম মানে কি ভর, ভি মানে কি বেগ না, ভরবেগ। এখন বলছে ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার মানে কি টি দ্বারা ভাগ হবে, তাই না? এখন টি দ্বারা ভাগ করা যাবে না, এখানে এখানে কি করব আমরা, ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা ক্ষুদ্র একটা সময়কে বিবেচনা করব। তো ক্ষুদ্র সময় মানে কি ডিটি না? তার মানে এমবি কে ডিটি দ্বারা যদি ভাগ করে সেটাই মূলত এখানে এই বলের সমানুপাতিক হবে। তাহলে এফ সমান ওই কাজটা কি করা যায়। সো এই জিনিসটাকে যদি আবার একটু ভাঙাই, এইটা আসলে কোন ফর্মুলা বসবে কেউ একটু বলতে পারবা? তোমরা তো ইন্টিগ্রেশন করে আসছো, তাই না? যদি d/dx একটা ফর্মুলা ছিল, d/dx ইন্টু ইউভি এর একটা ফর্মুলা ছিল, তাই না? ইউভি এর ফর্মুলা কি ছিল, ইউ কে রাইখা ভি কে ডিফারেন্সিয়েশন করতাম, ডিবি/ডিটি। ইউ কে রাখবা, ভি কে ডি এর সাথে গুণ করবা, আর নিচে যদি এক্স তো থাকলো এক্স, তার মানে এক্স হবে, এখানে এক্স থাকলো ধরো, প্লাস হবে, আর বাকিটাকে সামনে রাখবা, আর পরেরটাকে গিয়া তোমরা কি করবা, ডিফারেন্সিয়েট করে দিবা। ঠিক দেখ এখানে এম এবং ভি এর ক্ষেত্রে এমটাকে ইউ ধরো, ভিটাকে ভি ধরো, তাহলে কি হবে, এম ইনটু হবে, আর কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, এক্স এর পরিবর্তে টি আছে, তাহলে এম কে সামনে রাখা হবে কি ডিভি/ডিটি, প্লাস হবে ভি কে সামনে রাখা ডিএম/ডিটি। বুঝা গেছে? তার মানে এইটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দিচ্ছি। কয় নাম্বার, 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। এখন আমাদের আরেকটা কনসেপ্ট নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে গিয়ে কৃতকাজ নিয়ে আসতে হবে। কৃতকাজ কিন্তু নিয়ে আসতে হবে। কৃতকাজ আসলে কি বলতো, কাজ মানে কি, বল ইনটু সরণ না, বল ইনটু সরণ। তার মানে ফোর্স অলরেডি তোমার কাছে আছে, তাহলে সাথে কি লাগবে, ডিসটেন্স লাগবে। তো এম ভরের কোনো একটা বস্তুকে যদি তুমি ডিএক্স দূরত্বে সরাইতে চাও, সরি আমাদের কাছে বল লাগবে এবং হচ্ছে কি দূরত্ব লাগবে। তো বলটা আসলে কি, বল মানে হচ্ছে কি এখানে এফ, আর ডিএক্স মানে দূরত্ব। অর্থাৎ কোন একটা বস্তুকে যদি এফ বল প্রয়োগ করে, তাই মানে তার যদি আবার ডিএক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে কৃত কাজ হবে মূলত এফ ইন্টু ডিএক্স। ঠিক আছে, কি হবে, এফ ইন্টু ডিএক্স, বল ইন্টু এর দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব। কোন বস্তুর উপর এফ বল প্রয়োগ করায়
এফ বল প্রয়োগ করলে কি হবে, ডিএক্স দূরত্ব অতিক্রম করবে না, বস্তুটি ডিএক্স দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে, ঠিক আছে। তবে এইখানে যে কৃত কাজটা হবে তা গতিশক্তির সমান হবে, কি হবে, এই যে গতিশক্তিটা তুমি অর্জন করলা তার ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাজ করতেছে, কৃত কাজ করতেছে, অর্থাৎ কৃত কাজ হইছে বিধায়ী বস্তুটা গতিশক্তি অর্জন করছে। গতিশক্তি মানে কি, এটা ভেলোসিটি অর্জন করা, তার মানে বেগ অর্জন করছে না, এখানে এফ বল প্রয়োগ করা যে ডিরেক্ট এক্স দ্রুত অতিক্রম করছে, তার মানে তার ভিতরে কি আছে, বেগ আছে না। বস্তুকে গতিশীল করতে, বস্তুকে গতিশীল করতে, গতিশীল করতে বস্তুকে এখানে যে গতিশীলটা করছে সেখানে কৃত কাজই মূলত হচ্ছে কি এর গতিশক্তি, কৃত কাজই হচ্ছে গতিশীল, অর্থাৎ বস্তুটা যে গতিশীল করছে কৃত কাজই হচ্ছে কি মূলত বস্তুর গতিশক্তি, গতি শক্তি। ওকে, তার মানে এখানে আমাদের লাগবে কি, কৃত কাজ লাগবে, এবং কৃত কাজ সমানই আমরা কি বলতেছি, গতিশক্তি বলতেছি। তাহলে আমরা কৃত কাজটা একটু লিখে দিই, তাহলে কৃত কাজ সমান কি বলতো, কৃত কাজ সমান গতিশক্তি, তার মানে গতিশক্তি সমান মূলত ডিইএক্স হবে, কারণ ক্ষুদ্র একটা গতিশক্তি নিয়ে কাজ করতেছি, পরে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা কি করব, বৃদ্ধি করব। তো ডি ইন্টু ইএক্স সমান হবে এফ ইন্টু ডিএক্স। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, এফ মানে হচ্ছে বল, ডিএক্স মানে হচ্ছে কি দূরত্ব, তাহলে এফ ইন্টু ডিএক্স, বল ইন্টু লম্ব দূরত্ব মানে কি, সরি, বল ইন্টু দূরত্ব মানে কি এর কৃত কাজ না, আর কৃত কাজ সমানে কি গতিশক্তি, তাহলে এফ ইন্টু ডিএক্স সমান বলা যায় কি ডি ইন্টু ই এক্স। এখন দেখো, তোমরাই বলো এফ সমান কি, তুমি 1 নং সমীকরণে পাইছিলে একটা মান পাইছিলে না, পাইছিলে কিনা, এই যে এম ইন্টু ডিবি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি তুমি এখানে পাইছিলা, সেই মানটাই কি করতে হবে, তোমাকে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাইটা কেমনে করবা, জাস্ট মানটা কি করবা, তুমি এখানে ইনপুট করে দিবা বা বসাইয়া দিবা। এফ এর মানটা কি আছে এখানে, এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি, এর সাথে প্রত্যেকটার সাথে কি আছে, ডিএক্স গুণ আছে না, প্রত্যেকটার সাথে কি আছে, ডিএক্স গুণ আছে। তো এই ডিএক্স যেহেতু গুণ আছে প্রত্যেকটার সাথে একই সাথে আমরা কি করলাম, ডিএক্সটাকে গুণ করে দিলাম, প্লাস এটার সাথে আমরা গুণ করে দিব লাস্টে গিয়া ডিএম বাই ডিটি ইন্টু ডিএক্স। ঠিক আছে, এটা কোন জায়গা থেকে পাইছি, 1 নং হইতে, 1 নং সমীকরণে এটা ছিল মূলত। তো 1 নং সমীকরণটাকে রিপ্লেস কইরা এফ এর পরিবর্তে এম ইন্টু ডিবি কইরা প্রত্যেকটায় আমরা মানটাকে বসাই দিছি, আর ডিবি ডিএক্স কমন ছিল সেখানে দুইটার সাথে কি করছি, ইকুয়ালি গুণ করে দিছি আমি। এখন এই সমীকরণটা থেকে আমরা যদি একটু বের করতে চাই ব্যাপারটা, সেক্ষেত্রে দেখা যায় আমরা একটু রেখে দিব হচ্ছে এফ ইন্টু ডিএক্সটা রেখে দিব, আর হচ্ছে গিয়ে ডি ইন্টু ই কে রেখে দিব, আর এইটাকে একটু আমরা রিপ্লেস করতে চাই আর কি। তো রিপ্লেস যদি করতে চাই, প্রথমত আমরা লিখে দিব ডি ই কে রাখবো, আর এইটাকে আমরা রিপ্লেস করব। এখন দেখো ভি ভেলোসিটি মানে কি বলতো, দূরত্ব বাই সময় না, এখানে দেখো ডিএক্স বাই টি না, দূরত্ব বাই সময়, আর এইটা যদি ডিএক্স বাই ডিটিও হয় সেক্ষেত্রে সরাসরি এটাকে ভি বলা যাবে। তো ভি সমান আমরা কি জানি আবার, ডিএক্স বাই ডিটি, দূরত্ব বাই সময় মানে বেগ। তাহলে এই জায়গার ক্ষেত্রে এই ডিএক্স বাই ডিটিটাকে আমরা যদি দেখো, এই জায়গা থেকে এই জিনিসটা কেমনে আসে, এই জায়গা থেকে দেখো কি লেখা যায়, এম ইন্টু ডিএক্স বাই ডিটি ইন্টু ডিভি লেখা যায়, মানে ডিভিটাকে ডান পাশে নিয়ে গেছে, ডিএক্সটাকে উপরে নিয়ে আসছে, প্লাস এইখানেও সেম ভি ইন্টু ডিএক্স বাই ডিটি যদি রাখি ইন্টু যদি ডিএম করি, তাহলে দেখো এইখান থেকে যে জিনিসটা থাকে এম ইন্টু ডিএক্স বাই ডিটি সমান কি বলতে পারি আমরা, এখানে ভি বলতে পারি, তাহলে ভি ইন্টু ডিভি, তাই না, প্লাস ভি ইন্টু এটার পরিবর্তে কি হবে এখানে ভি হবে ইন্টু ডিএম হবে, তার মানে এখান থেকে বলতে পারি এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডি এম। ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু এই ডাটাটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো এই ডাটাটাই সরাসরি আমি এখানে লিখে দিব, এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডি এম। ঠিক আছে,
এখন এই জায়গা থেকে আর সামনে আমরা আগাইতে পারতেছি না। এইখান থেকে আমাদের যে মেইন যে আপেক্ষিকতার রুলস, অর্থাৎ এই যে ভর সম্পর্কিত আপেক্ষিকতার রুলস যেটা ছিল, এই রুলসটা থেকে মূলত আমাদের ডাটাটাকে কালেক্ট করে নিয়ে আসতে হবে। এখন আমরা ডাটাটা থেকে কিভাবে কালেক্ট করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ভরের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী এইরকম হবে না, যেহেতু প্রসারণ ঘটে তাইলে হবে m সমান হবে m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, ঠিক আছে, m সমান m নট বাই রুট ওভার ভি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যে কাজ করতে হবে, এই রুটটাকে উঠানোর জন্য বা বের করে দেওয়ার জন্য আমাদের একটা বর্গ করতে হবে, উভয় অংশে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে m স্কোয়ার হবে, এ পাশে হবে কি m নট স্কোয়ার, এখানে হবে রুটটা তো কেটে যাবে, মানে স্কোয়ারের উপরে যদি মানে রুটের উপরে যদি তুমি স্কোয়ার করো তাই রুটটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে থাকবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা শুধুমাত্র কিন্তু সিম্পলি এখানে কি থাকবে, পড়ে রইবে বা পড়ে থাকবে আর কি। এইখান থেকে আমাদের মূলত যে কাজটা করতে হবে সেই আমাদের ফর্মুলাটাকে একটু ডেরিভেট করে নিয়ে যেতে হবে কার সাপেক্ষে, এইরকম একটা কনসেপ্টের সাপেক্ষে আমাদের কি নিয়ে যেতে হবে আর কি। সেইটা আমরা কেমনে নেব সেইটা হচ্ছে আমাদের এখন বোঝার বিষয়। এখন দেখো, এই জায়গা থেকে আমরা একটা জিনিস করতে পারি, লসাগু করতে পারি। এম নট স্কোয়ার এখানে থাকে সি স্কোয়ার, এখানে দেখো সি স্কোয়ার এটা নিচে অন আছে, তাহলে কি করতে, অন দ্বারা সি স্কোয়ারকে যদি অন দ্বারা ভাগ করো তাহলে কি থাকে, সি স্কোয়ারই থাকে, তারপরে আবার উপরটার সাথে 1 গুণ, এটা সিম্পল লসাগু বসাগু। হ্যাঁ, সি স্কোয়ার মাইনাস, এখানে সি স্কোয়ারকে যদি সি স্কোয়ার ভাগ করো 1 থাকে, আর উপরটার সাথে গুণ, তার অনের সাথে ভি স্কোয়ার গুণ করলে ভি স্কোয়ারই পড়ে থাকে। তাহলে কি থাকলো, এম স্কোয়ার সমান এম নট স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যে কাজটা হয় এখানে, এই যে নিচের যে অংশটা আছে, অর্থাৎ মানে ভগ্নাংশের নিচেরটা যদি আবার একটা ভগ্নাংশ থাকে, নিচের মানটাকে সরাসরি উপরটার সাথে গুণ দিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে লেখা যায় এম নট সি তার উপরে হোল স্কোয়ার দেওয়া যায়, ঠিক আছে। তো কি করা যায়, টোটালটার উপরে এইটার উপরে স্কোয়ার, এটার উপরেও স্কোয়ার আমাদের কাছে আছে, তো এম নট স্কোয়ার তারপরে সি স্কোয়ার, এইটা আমাদের কাছে এখানে কি পড়ে রয়েছে। এখন একটা কাজ হয়, নিচে তো বাকিটা পড়ে থাকে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে দেখো, এখান থেকে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আর এই পাশে সেম স্কোয়ার, এইটাকে এইটার সাথে গুণ দিয়ে যাওয়া যায়, আর এইভাবে সমান চিহ্নের উপর পরে গুণ দিয়ে দেওয়া যায়। তাহলে কি হলো, লেখা যায় এম স্কোয়ার সমান লেখা যায় সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এম নট স্কোয়ার সি স্কোয়ার, তাই না। এখন এটা তো আলাদাভাবে তুমি করছো, এত কিছু আমি করতে চাই না আর কি, আমি সরাসরি এইটাকে আবার ভাঙিয়ে কিভাবে লেখা বল, লেখো তো, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটাকে তো ভাঙিয়ে আবার এইভাবে লেখা যায় এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার লেখা যায়, তাই না। তো আমি আর এটা লিখতে চাই না, আমাদের একটা লাইন বাড়াইতে চাই না, আমি সরাসরি নিচের লাইনটা লিখতে চাই, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার সমান কি থাকে এম নট স্কোয়ার সি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন এই জায়গা থেকে আমাদের কাজটা কি, মূলত এই জায়গা থেকে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এখানে দেখো ডিভি আছে আর ডিএম আছে না, তার মানে আমাদের কাজ কি বলতো, কাজ হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশন করে নিয়ে আসতে হবে বা ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তো ডিফারেন্সিয়েশনটা আমরা কেমনে করব সেটা হচ্ছে আমাদের এখন জানার ব্যাপার। এইখানে একটা কনসেপ্ট বিবেচনা করতে হবে, কি কনসেপ্ট, যে এম এবং সি আলোর বেগ সবসময় ফিক্সড না, আলোর বেগ কি সবসময় ফিক্সড, আর এম নট এটাও কিন্তু ফিক্সড। কেন ফিক্সড বলবা, কারণ এম নট কি, মানে পর্যবেক্ষকের সাপেক্ষে যে ভর বা পৃথিবীতে যে ভর সেটা না, সেটা তো ফিক্সড, কিন্তু মহাকাশে যে ঘুরতেছে তার ভর কিন্তু বাড়বে বা কমবে, অবশ্যই বাড়বে। তো তার মানে এম এটা আসলে ভেরিয়েবল, বাড়বে কমবে, কিন্তু এম নট এটা কিন্তু ফিক্সড এবং সিও কিন্তু ফিক্সড। সি এর বেগ আমি তোমাকে আগেই বলতে 10⁻⁸ মিটার সেকেন্ড পার ইনভার্স 1। তার মানে এম স্কোয়ার সি স্কোয়ার এটাকে যদি একটু রেখে দাও, সমান হবে এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস হবে মাইনাসটা এই পাশে গেলে কি হবে, প্লাস হবে না, এম স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি এম নট সি দুইটা কি কনস্ট্যান্ট ভ্যালু, দুইটা যদি কনস্ট্যান্ট ভ্যালু হয় তার মানে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট ভ্যালু যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এর মান সবসময় কি হবে, জিরো হবে, কি হবে, সবসময় জিরো হবে। তো জিরো যদি হয় সেক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কিভাবে আসে সেটা আমরা একটু পরে দেখার চেষ্টা করব, যে কিভাবে আমরা এটা মূলত সলভটা করতে পারি বা আমরা দেখতে পারি যে কিভাবে আসলে
পরিবর্তনটা হবে। ওকে, আচ্ছা। আমাদের কাজ কি এখন ডিফারেন্সিয়েশন করা। তো আগে মনে রাখতেছি যে এম নট ও সি কি কনস্ট্যান্ট বা স্থির, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট করলে এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এখন কাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা? সি তো আগেই বলছি তোমাকে, সি কি কনস্ট্যান্ট না, সি কি কনস্ট্যান্ট, এই দুটো কিন্তু আবার ভিন্ন, দুইটা কিন্তু আসলে আবার কি, দুইটা আসলে আমাদের মানে মানে এক না আর কি, ভিন্নতা আছে আর কি। সো যদি করি এম স্কোয়ার সি স্কোয়ার যদি ডিফারেন্সিয়েশন করি, সিটাকে একটু সামনে নিয়ে রাখি আর এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কেন? কারণ হচ্ছে এমটা ভেরিয়েবল, সি কি কনস্ট্যান্ট, তাহলে সি স্কোয়ারকে যদি একটু আলাদা রাখি, এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে বলো তো? ধরো ডি বাই ডিএক্স আছে, ইন্টু আছে এক্স স্কোয়ার, এইটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে গিয়ে এন ইন্টু, ধরো এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে উপরে 1 2 3 যা কিছু থাকতে পারে, তাহলে কি হবে এখানে এটা ডিফারেন্সিয়েশন করলে? দেখো এইটার যদি হইতো যে ডি বাই ডিএক্স ইন্টু হচ্ছে কি এক্স কিউব হইতো, তাইলে হইতো 3টা সামনে আসতো আর এক্স এর সাথে 3 হইতো মাইনাস 1 হইতো। এখানেও ঠিক সেম, এম এ স্কোয়ার আছে তোমার কাছে, কি আছে? এম স্কোয়ার আছে। তো এম যদি স্কোয়ার থাকে এইরকম, দেখো এম স্কোয়ার আছে, তার মানে 2টা সামনে আসবে আর এক্সটাও সামনে আসবে, তারপরে কি হবে 2 মাইনাস 1, তাই না? 2 মাইনাস 1 এর ভ্যালু তো 1 থাকে, তার মানে এটার ভ্যালু দেওয়ার দরকার নাই, সরাসরি এম স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি থাকে, সরাসরি সি স্কোয়ার ইন্টু টু এম থাকে, সি স্কোয়ার ইন্টু কি থাকে 2m থাকে, সাথে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে গিয়ে এইখানে থাকবে ডিএক্স পড়ে থাকবে আর কি মূলত। ঠিক আছে, আচ্ছা। তাহলে সি স্কোয়ারকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি থাকবে, সি স্কোয়ারই থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু বাদ যাবে, আর এম স্কোয়ারকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে 2m ইন্টু ডিএম। ঠিক আছে, আর এই ভ্যালুটা কিন্তু জিরো হবে, কারণ কনস্ট্যান্ট ভ্যালুর যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কিন্তু শুরু হয় যেমন কি রকম আসলে, ডি বাই ডিএক্স ইন্টু যদি ধরো তুমি সাপোজ ধরো 5 ধরলা, এটার ভ্যালু সবসময় শূন্য হবে, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু, এই জায়গায় সি এবং এই যে এম সেটাও কি কনস্ট্যান্ট ভ্যালু, সেজন্য এটার মানটা কি হবে এখানে জিরো হবে, কোনো পরিবর্তন আসবে না। এখন আসো আমাদের এম এবং ভি এর জায়গায়, এম স্কোয়ার এবং ভি স্কোয়ার আছে, দুইটাই কিন্তু আমাদের ভেরিয়েবল, কোনোটাই আসলে কনস্ট্যান্ট ভ্যালু না। যেহেতু কোনোটাই কনস্ট্যান্ট ভ্যালু না, সেটাকে আমরা একটা কাজ করতে পারি, এইটা একটা খুবই ইউনিক একটা ওয়ে বের করার জন্য, তোমাদের একটু সুবিধা মানে একটু সহজ করার জন্য আমি তোমাদের বলতেছি, যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই জায়গায় ক্ষেত্রে ভি কে একবার কি করতে হবে, ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর একবার এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার বলি কি করতে হবে, এম এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ভি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তো কিভাবে করব দেখো, প্রথমবার এম স্কোয়ার কে রেখে দিব, ভি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করব, কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি থাকবে 2v ডিভি থাকবে, ডিভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। আবার একবার এম কে এম কে তো তোমরা সাইড করে নিয়েছিলে আগের বার, এখন কি করব ভি স্কোয়ার কে সাইড করে রাখবো, এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে সেটা তো আগেই জানো 2m ইন্টু ডিএম। তাহলে কি করছি জানো, এমটাকে একবার সাইড করে নিছি, তারপরে ভিটাকে একবার সাইড করে নিছি, দুইটাকে দুইভাবে সাইড করে নিছি, পরবর্তী থেকে আস্তে আস্তে করে সেটাকে ডিফারেন্সিয়েশন আমরা করে ফেলছি। এই জিনিসটাই কিন্তু আমাদের এখন কাজে লাগবে ব্যবহার করার জন্য। ওকে, আচ্ছা, কিভাবে করব সেটা একটু দেখো। তো এইখান থেকে 2 কিন্তু কমন যায়, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, সবগুলোর থেকে কমন যায়। এখান থেকে সি স্কোয়ার আছে, এখানে দেখো সি স্কোয়ার আছে, সি স্কোয়ার নাই আমাদের কাছে, তাহলে সরাসরি আর দেখো এবার কিন্তু একটা এম আছে তাই না, এইখানে একটা এম আছে, এইখানে এম, আর এইখান থেকে এম স্কোয়ার, সেখানে থাকবে একটা এম পড়ে থাকবে, আর এইখানে এম আছে আর এইখানে এম আছে, কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, কেমনে কাটাকাটি করছে দেখছো, এটা কিন্তু পরস্পর কাটাকাটি চলে যাবে আর কি, হ্যাঁ কাটাকাটি চলে যাবে। এটাকে যদি এম কমন নিতা তাইলে কিন্তু এখান থেকে এম কমন নিত, জিনিসটা কেমন হয় জানো, দেখো সি স্কোয়ার 2m dm সমান ছিল আমাদের m স্কোয়ার 2v dv প্লাস v স্কোয়ার ইন্টু 2m dm, তাই না? এখান থেকে যদি একটা m কম সরি 2m কমন নাও, কি থাকবে 2m কমন নিলে তাহলে কি থাকলো c স্কোয়ার ইন্টু dm, আর এখান থেকে কি করবা 2m কমন নিবা, এখানে কি থাকে 2 একটা কমন নিছো আর এখান থেকে একটা m কমন নিছো, তাহলে mv dv হবে। ঠিক আছে,
প্লাস হবে কি এখান থেকে 2m কমন নিলে হবে ভি স্কোয়ার ডি এম, এখান থেকে 2m কেটে দিলে এখান থেকে থাকে সি স্কোয়ার ডিএম প্লাস এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডি এম। ঠিক আছে, এটা কিন্তু আসে এইভাবে। তো এই যে জিনিসটা ছিল আমাদের, সেটা কাহার মতো লাগে বলতো? এইরকম লাগবে। তো আগে একটু এটা লিখে নিই। এটা সমান এইভাবে লেখা যায়, সি স্কোয়ার ডি এম সমান এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডি এম। এটাকে আমরা বলতেছি কত নম্বর সমীকরণ? এটাকে আমরা ধরতেছি হচ্ছে গিয়ে 3 নং সমীকরণ ধরতেছি। 1 নং না 2 নং ধরবো? হ্যাঁ 2 নং ধরি, আর তো কিছু নাই। ঠিক আছে, 2 নং সমীকরণ ধরে আমরা মূলত আগাইতেছি। আচ্ছা, এখন তাহলে কি করতে হবে আমাদের? ওই ডাটাটা থেকে ওই ভ্যালুটাকে আমরা কি করব? বসাই দিব। ই কে সমান এমভিডিবি, এইটা সমান কি হবে তাহলে? এইটা সমান সরাসরি কি সি স্কয়ার ডিএম বলা যায়। তাহলে এটা সমান সরাসরি লিখবো সি স্কয়ার ডিএম। কোথা থেকে? 2 নং সমীকরণ হতে। 2 নং সমীকরণ হতে। তো ডি কে সমান লিখলাম কি সি স্কয়ার ডিএম, আর এপাশে আমাদের ডি ডি ই কে পড়েই রইল। এইটাকে এখন কি করতে হবে জানো? এইটাকে আমাদের জাস্ট কি করতে হবে? আমাদের ইন্টিগ্রেট করতে হবে, যোগ করতে হবে। আগে কি করছি আমরা? ডিফারেন্সিয়েশন করছি না? ডিফারেন্সিয়েশন মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। আর ইন্টিগ্রেশন মানে কি? সেটাকে অ্যাকুমুলেট করা বা যোগ করে ফেলা। সো এখন কি করতে হবে? এইটাকে আমরা অ্যাকুমুলেট করব বা ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেশন করলে কিভাবে হবে? ইন্টিগ্রেশন অফ ডিই কে, আর এই পাশে হবে ইন্টিগ্রেশন অফ সি স্কয়ার ডি এম। এখন এইখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? এখানে একটা লিমিট বসাইতে হবে। কিসের একটা লিমিট বসাইতে হবে? সি স্কয়ার একটা সি তো কনস্ট্যান্ট ভ্যালু তাই না? আর এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে দেখো সি স্কয়ার ডিএম কে যদি তুমি এই অংশটাকে যদি একটু কনভার্ট করো, তাহলে কিন্তু সরাসরি এটা লেখা যায় যে সি স্কয়ারটাকে তুমি বাম পাশে নিয়ে আসতে পারো। কেমনে? তোমাদের আগেই বলছি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এইটাকে সরাসরি আমরা লিখতে পারি সি স্কয়ার ইন্টিগ্রেশন অফ ডিএম। কেন লিখবো বুঝছো? সি একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালুকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাওয়া যায়, কনস্ট্যান্ট ভ্যালুর কোনো ইন্টিগ্রেশন হয় না। ঠিক আছে, সরাসরি কিন্তু এইটা না লিখে তোমরা সরাসরি এইখানে এইটাও লিখে দিতে পারো, তোমার ইচ্ছা আর কি। হ্যাঁ, ইন্টিগ্রেট করে। আর এটা লিমিট হবে 0 থেকে এই কি হবে এখানে। আর এইখানে ছিল আমাদের ডিএম এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে তাই না? ডিএম এর সাপেক্ষে কেমনে আমরা ইন্টিগ্রেট করব সেটা একটা ব্যাপার। ডিএম এর সাপেক্ষে কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি? ডিএম এর সাপেক্ষে যা যেভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি সেটা হচ্ছে, আগে ছিল আমাদের এম নট, এখন হয়েছে আমাদের এম, তাই না? আগে ছিল এম নট, এখন হয়েছে আমাদের এম। লোয়ার লিমিট হবে এম নট আর আপার লিমিট হবে এম। এটা যদি করতে চাই তাহলে ডি ইকে আছে, ডি ইকে কে যদি ইন্টিগ্রেট করো সেটা শুধুমাত্র ইকেই পড়ে থাকবে। আর এখানে হবে 0 টু উপরে হবে ইকে। আর এখানে সি স্কয়ার তো অটোমেটিক আগেই ছিল। এরকম যদি হয় ডিএক্স, এটার ইন্টিগ্রেশন সরাসরি এক্স পড়ে থাকে। আর যদি লিমিট ধরো থাকে 1 2 থাকে, বা এখানে থাকে ধরো এক্স নট আর এখানে যদি থাকে এক্স অন, প্রথম কি করবা? এক্স অন কে এখানের সাথে রিপ্লেস করবা। তাহলে কি হবে? এক্স অন কে যদি এক্স এর মধ্যে লেখো তাহলে হবে এক্স অন, আর এক্স নট কে যদি এক্স এর ভিতরে লেখো তাহলে হবে মাইনাস এক্স নট। তাহলে কি হবে? এক্স অন মাইনাস এক্স নট। ওকে, ঠিক সেম ভাবে এখানে আছে ডিএম। তা ডিএম এম যেহেতু আছে, তাহলে হবে কি এখানে বলো তো? এম টু দি পাওয়ার এম এর উপরে মানে লিমিট বসবে, উপরে হবে এম, নিচে হবে এম নট। ওকে, তাহলে দেখো এখানে আছে ইকে, তাহলে ইকে এর ক্ষেত্রে প্রথম কি করতে হবে? ইকেটাকে এই জায়গায় বসাইতে হবে একবার, ওইটার মতো করে। তাহলে ইকে একবার বসাইলাম, মাইনাস কি হবে? শূন্যটাকে ইকের জায়গায় বসাই, তাহলে শূন্য লেখা। তো শূন্য লেখা যে কথা, না লেখা একই কথা। তাহলে সমান লিখবা, সিএস কথা সামনে পড়েই রয়েছে, এমটাকে এম এর জায়গায় একবার বসাবো, মাইনাস দিব, এম নটটাকে এম এর জায়গায় একবার বসাবো। এইটাই কিন্তু আমাদের এখন কাজ। তাহলে কি হবে এখানে বলো তো? এখানে হবে মূলত এম মাইনাস এম নট হবে। ঠিক আছে, যদি হয় সেক্ষেত্রে ই কে সমান তোমরা বলতে পারো যে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটা কিসের মান? ই কে এর মান। ই কে মানে কি বলতো? গতিশক্তি না? এটা কি ই কে মানে কি? গতিশক্তি না? কিন্তু মোট শক্তি সমান আসলে কি হয় জানো? মোট শক্তি সমান হয় হচ্ছে গিয়ে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তোমরা জানো না কোন একটা জায়গায় মোট শক্তি কত?
মোট শক্তি হচ্ছে কি বিভব শক্তি প্লাস গতিশক্তি। এটা যদি হয় তাহলে এখানে মোট শক্তি সমান মোট শক্তি ই সমান হচ্ছে গিয়ে ই কে, অর্থাৎ গতিশক্তি ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস হবে ইপি। ইপি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। ই কে সমান তুমি কি পাইছো এখান থেকে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। আর ইপি বিভব শক্তি সেটা হয় সর্বদা এম নট সি স্কোয়ার, অর্থাৎ আদি অবস্থায় যেটা ছিল সেটা এম নট সি স্কোয়ার হবে। আর এর পাশে কি থাকছে ই পড়ে রয়েছে এখানে, তাই না? তাহলে এখানে দেখো এম নট সি স্কোয়ার প্লাস আছে আর এম নট সি স্কোয়ার এখানে মাইনাস আছে। এটা কাটাকাটি কি এই সমান কি থাকে পড়ে থাকে এম সি স্কোয়ার। এইটাই তোমাকে কি করতে হবে একটু প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কি প্রমাণিত দেখাইতে হবে। তো বোঝা গেল মোট শক্তি সমান লাস্টে দিতে হবে ই কে, অর্থাৎ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এটা ই কে সমান হচ্ছে আমরা জানি এম সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার, আর ইপি সমান জানি এম নট সি স্কোয়ার। তাহলে এই দুইটা কাটাকাটি গিয়ে আমরা শুধুমাত্র এম সি স্কোয়ার পড়ে থাকবো। ঠিক আছে, তো প্রমাণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে করবা। তো সবকিছু কিন্তু আবার লাগবে না, এই যে আমি যেগুলো মার্ক করে দিছি এগুলো কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এগুলো কিন্তু লাগবে না। জাস্ট যেগুলো আমি বাইরে লিখছি এই ডাটাগুলোই তোমাদেরকে কিন্তু রাখতে হবে। এখন তোমরা যদি সিকোয়েন্সটা মিলাইতে চাও কোন জায়গা থেকে কোন জায়গায় করবা, এটাকে পুরো নিয়ে আইসা এই পর্যন্ত আইসা থামবা। হ্যাঁ, থামার পরে এখানে একটা ডান পাশে একটা তোমরা খাতায় কি করবা দাগ দিবা, দাগ দেওয়ার পরে এই অংশটুকু করে নিয়ে আইসা তারপরে এখানে ইনপুট করে দিবে 2 নং সমীকরণ হতে। তারপরে এইটা করবা, দেন এইখান থেকে আইসা এইখান থেকে সেইটা সরাসরি করবা। ঠিক আছে, এইটা কিন্তু তোমার কাজে করার পদ্ধতি। না হলে আবার অন্যভাবে গেলে আবার ঝামেলা লাগে। তো আমার কাছে মনে হয় যে এইটা তোমার কাছে সব থেকে বেটার হইতে পারে। ঠিক আছে, তো তোমরা একটু দেখো এটা বিষয়টা কি হয়। ঠিক আছে, আর এইটার একটা বিকল্প প্রমাণ আছে খুব সহজে করা যায়, সেটা আমি পরবর্তীতে করাই দিব। তো নেক্সট ক্লাসে আমি করাই দিব, মানে নেক্সট ভিডিওতে আমরা করাই দিব। তো ওইটা তোমরা দেখলে ওইটা দিয়ে করলেও হবে, বাট এইটা করলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে 100% ফুল মার্কস পাবা। তো ওইটা দিয়ে করলে কিন্তু ফুল মার্কস পাবা না, অথবা 2-1 মার্ক কম দিতে পারে। তো আমার সাজেশন থাকবে এইটা দিয়ে করা, বাট যদি বেশি প্রবলেম হয় ওইটা দিয়েও করতে পারো। দেখা যায় 2-1 মার্কের জন্য তো ফুল ম্যাপ বাদ দিয়ে তো লাভ নেই। তো জানো, যেহেতু ওটার আসার সম্ভাবনা 80-90%, তো করতেই হবে বাধ্যতামূলক। সো বিকল্প পদ্ধতিতে দেখতে পারো, আর এটা করার সব থেকে বেটার। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। নেক্সট যে ভিডিওটা বা ক্লাসটা হবে সেখানে আমরা বিকল্প প্রমাণটা শেখানোর চেষ্টা করবো তোমাদের। থ্যাংক ইউ।